নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। আর নির্বাচনী অনুষ্ঠান নিয়ে, নির্বাচনের বিশেষ অনুষ্ঠান নিয়ে টার্গেট হটস্পট আপনারা পর্বের পর পর্ব দেখছেন, এপিসোডের পর এপিসোড দেখছেন। 42টি লোকসভা কেন্দ্র আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে, যেখানে আপনারা ভোট দেবেন, অর্থাৎ আম জনতা ভোট দেবেন, পাবলিক ভোট দেবে এবং ডিসাইড করবেন, নির্ধারণ করবেন যে 2024-এ দিল্লিতে কে বসছেন, কার হাতে রিমোট কন্ট্রোল থাকবে আমাদের দেশের, এবং কোন দল সরকার চালাবে আগামী 5 বছর। তো আমাদের টার্গেট হটস্পটের এই কনসেপ্টের অনুষ্ঠানে আমরা বিভিন্ন লোকেশনে যাচ্ছি এবং সেখানকার মানুষজন অর্থাৎ আপনাদের কথা তুলে ধরছি এবং আপনাদের বঞ্চনা, পাওয়া না পাওয়া সব কিছু তুলে ধরছি এবং কি পেতে চান 2024-এ এই বছর ভোট দেওয়ার আগে, কী ভাবছেন আপনারা, সেই সব নিয়ে কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান টার্গেট হটস্পট। টার্গেট হটস্পট আমাদের আজকের লোকেশন অর্থাৎ আজকের এপিসেন্টার বলা যায়, এমন একটি জায়গা যেখানে কিন্তু আমরা উইকেন্ডে ঘুরতে যেতে খুব ভালোবাসি এবং পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে না হলেও ফ্যামিলির সঙ্গে যদি আপনার কাপল হয় কিংবা সবাইকে নিয়ে একসাথে যদি আমরা খুব বড় জয়েন্ট ফ্যামিলি থাকে, একটা ছোট্ট টুরিস্ট স্পট বলতে যেটা বোঝায় সেইখানে, এবং কলকাতা থেকে বেশিক্ষণ দূরে নয় ডিস্টেন্স ওয়াইজ, কিন্তু খুব ভালো জায়গা এবং আমরা সবাই খুব রিলিশ করি। কিন্তু গ্রাম্য পরিবেশ বলতে যা বোঝায়, সুদিং অ্যাটমসফিয়ার বলতে যা বোঝায়, সব কিছুই কিন্তু এলাকাটি জুড়ে রয়েছে এবং সেখানকার ইউনিভার্সিটি কিন্তু খুব ফেমাস। আমরা কোথাকার কথা বলছি, কোন লোকেশন অর্থাৎ কোন কেন্দ্রর কথা বলছি, আমরা বাঁকুড়ার কথা বলছি, বাঁকুড়া ইউনিভার্সিটি। তো বাঁকুড়া লোকসভা কেন্দ্র আমাদের কাছে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং এবার, কারণ সেখানকার এমপিকে নিয়ে কিন্তু অনেক অভাব অভিযোগ আছেন। সুভাষ সরকার সেখানকার এমপি এবং আমাদের আজকের এই পর্বের টার্গেট হটস্পটের লোকেশন বাঁকুড়া। টার্গেট হটস্পটে আমাদের আজকের লোকেশন কিন্তু আজকের কেন্দ্র, যে কেন্দ্র নিয়ে আমরা আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করছি, সে কেন্দ্রের নাম বাঁকুড়া। বাঁকুড়ায় কিন্তু ইতিমধ্যেই সেখানকার যারা মানুষ আছেন, 7টি বিধানসভা নিয়ে কিন্তু একটি লোকসভা আমরা সকলে জানি। বাঁকুড়ায় কিন্তু মিক্সড রিয়াকশন, সেখানকার মানুষজনদের সঙ্গে যখন আমাদের প্রতিনিধি গিয়ে কথা বলেছেন, প্রত্যেক মানুষদের সাথে কথা বলেছেন, অর্থাৎ প্রত্যেক শ্রেণীর মানুষদের সাথে কথা বলেছেন, পেশার মানুষদের সাথে কথা বলেছেন এবং জানবার চেষ্টা করেছেন যে 2019 থেকে 2024 পাবলিক রিয়াকশন, জনগণের মতামত, আম জনতা কি বলছে, তারা কি খুশি তাদের এমপি সুভাষ সরকারকে নিয়ে, বিজেপির সুভাষ সরকার, তাকে নিয়ে কি তারা খুশি? 2019 থেকে 2024-এ সুভাষ সরকারকে এলাকায় দেখা গেছে, তিনি কি তার প্রতিশ্রুতি, যা কমিটমেন্ট করেছিলেন, পূরণ করতে পেরেছেন? তিনি যা যা পরিষেবা দেবেন বলেছিলেন, সেখানকার মানুষজন কি পাচ্ছেন? রাজ্য সরকারেরও যা যা প্রতিশ্রুতি অর্থাৎ রাজ্য সরকারের যা প্রকল্প, সেখানকার মানুষজন কি পাচ্ছেন? সেখানকার মানুষের রিয়াকশন কি, তাদের অভাব অভিযোগ, চাওয়া না পাওয়া সব কিছু নিয়ে, অর্থাৎ সেখানকার পরিষেবা, রাস্তাঘাট, জল, সব কিছু নিয়ে, ব্রিজ, সব কিছু নিয়ে কিন্তু প্রকল্প, যা যা তাদের অভাব অভিযোগ এবং যারা তারা পায়নি, বঞ্চনা, সব কিছু নিয়ে সেখানকার মানুষজন, বাঁকুড়ার বিভিন্ন এলাকার মানুষজন কি বলছেন, তাদের রিয়াকশন কি, তাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কি 5 বছরে আপনাদের সামনে। লোকসভা ভোটের আগে আমরা পৌঁছে যাচ্ছি বিভিন্ন জেলায় জেলায়। আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এখানে কোন কোন ইস্যুতে এবার ভোট দেবেন সাধারণ মানুষ, তাদের মাথায় কি রয়েছে, কোন প্রার্থীকে তারা এগিয়ে রাখছেন, কাকেই বা পিছিয়ে রাখছেন, সেসব জানতেই আমরা সরাসরি কথা বলবো একদম স্থানীয় মানুষদের সঙ্গে। এখানে কীরকম উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে দেখুন, এই রাজ্য সরকারের যে প্রকল্পগুলো, সেগুলো মানুষ সুবিধাগুলো পাচ্ছে, আর কেন্দ্রীয় সরকারের সুবিধা পাচ্ছে না, পাওয়া নয়। উন্নয়ন মোটামুটি হয়েছে, খুব একটা বেশি বলবো না, শুধু কৃষির উন্নয়নটা হয় না। গতবার তো সাংসদ হয়েছিলেন সুভাষ সরকার, এবারেও তো সে ক্যান্ডিডেট। 5 বছরের সাংসদকে পেয়েছেন? না, আমরা সাংসদকে কাছে পাই না, বা এমএলএ মাঝে মধ্যে আমাদের এই বাজার কমলপুর এখানে আসেন, এমএলএকে দেখতে পাওয়া যায়, কিন্তু সুভাষ সরকারকে
পাই নাই কোনোদিনই আমরা। সুভাষ সরকার কেমন কাজ করেছে এখানে? না, এমপি কোটার টাকায় কাজ এই এলাকায় হয়েছে বলে আমার জানা নাই। কি কি হলে ভালো হয়, আপনারা কি কি চাইছেন ভোটের আগে? একটু ওই পানীয় জলের যে পাইপ লাইনের কাজটা কমপ্লিট হয়েছিল, কিন্তু জল সরবরাহটা বন্ধ আছে, এটা চালু হলে একটু ভালো হয়। এখন রাস্তাঘাট মোটামুটি হয়েছে, বিদ্যুৎও মোটামুটি পাওয়া যাচ্ছে, সার্বিক যেগুলো কাজ। আর তো কদিন পরেই ভোট, এবার এখানে ভোটের হাওয়া কীরকম? কে এগিয়ে কে পিছিয়ে আছে? গতবারে বামফ্রন্ট খুব একটা সুবিধাজনক জায়গা ছিল নাই, বা বিজেপি প্রার্থীকে একটু চাইছিল, বিজেপি সুভাষ সরকারকে বামফ্রন্টের লোকও ভোট দিয়েছিল, যার ফলে বিজেপি আসছিল। তবে বামফ্রন্ট একটু এখানে উদ্যোগ নিয়েছে। দেখুন, বিজেপির জেলা পরিষদ আছে বা পঞ্চায়েত সমিতিগুলো তৃণমূলের আছে, কিন্তু আমাদের এখানে এমএলএটা আর এমপিটা এই দুটো বিজেপি আছে। এমপি তেমন কোনো এখানে কাজ করতে পারে না। কীরকম কাজ হয়েছে গত 5 বছরে? কাজ মোটামুটি ভালো হয়েছে, খারাপ না, ভালো কাজ হয়েছে। গতবারের এমপিকে পেয়েছেন 5 বছরে? এমপি ধরুন অনেকটা এলাকা সব জায়গাতে যেতে পারবে না, যত সাধ্য গেছে প্রত্যেক জায়গাতে না যাওয়া হয় না। এবার কোন কোন বিষয়গুলো মাথায় রেখে ভোট দেবেন? দেখুন, আমাদের বাঁকুড়া পুরুলিয়া তো জলের সংকটটা বেশি। জলের জন্যে এমপি এমএলএ দিকে অনুরোধ করা হচ্ছে যাতে যেন আমাদের বাঁকুড়া পুরুলিয়ার নজর দেয় একটুকু। চাষবাসের অবস্থা আমাদের তো খারাপ না। কি কি হলে ভালো হয়, কি কি দাবি দাওয়া আছে আপনার এখানকার? কিছুই ভালো হয় বলুন, সেটা তো সব কিছু পূরণ করতে পারবে কি? কেউ পারবে না। জন পার্টি আসুক, কেউ পারবে না একসাথে সব পূরণ করতে পারে, কেউ পারে না। আবাস যোজনায় ঘর পেয়েছেন? আবাস যোজনার ঘর যারা প্রাপ্য তারা পেয়েছে, কিছু কিছু বাকি আছে, একসাথে তো সব হয় না। রাজ্য সরকারের প্রকল্পগুলো এখানে পৌঁছেছে? পৌঁছেছে, অনেক পৌঁছেছে। যারা পানেওয়ালা তারা নিশ্চয়ই পাচ্ছে। এবার এখানে কে এগিয়ে আছে, তৃণমূল না বিজেপি? কার পাল্লা ভারী? দেখুন, পাল্লা ভারী মানুষের মন বলা যাবে না। ভোটের দিন তো মানুষের মন চেঞ্জ হয়ে যায়। মানুষের মন হচ্ছে আপনার ঘূর্ণিঝড়ের মতো। আজকে সিপিএম, কাল বিজেপি, পরশু টিএমসি, দেখতেই পাচ্ছেন তো কী অবস্থা হচ্ছে। তো মানুষের মন বলা যাবে না কি। তাও এবারে একটু আপনারা কাকে এগিয়ে রাখছেন? এখানে তো এগিয়ে তো বিজেপি আছেই অলরেডি, তো এমপি তো আছেই, তো উনিই থাকবেন। থাকলে সুভাষ সরকারকে নিয়ে তো অনেক ক্ষোভও রয়েছে এখানে। দেখুন, ওরা কিছু কিছু ক্ষোভ তো থাকবেই। সবার মন যে জয় করা যায় না। নিজেদের পার্টির মধ্যে দ্বন্দ্ব প্রত্যেক পার্টিরই আছে, কার না? তো ভোট, সব প্রার্থীরা ভোট চাইতে আসবে, তো এলাকায় কোনো সমস্যা আছে তাদেরকে কিছু বলছেন? বলার তো আছে, আমাদের রাস্তাঘাট, পুকুর এইসবের খুবই অসুবিধা, জলের সংকট আমাদের এখানে। আবাস যোজনায় ঘর পেয়েছে? আবাস যোজনায় ঘর আমার নাম ছিল, কিন্তু আমি পাইনি। জব কার্ডের যেটা এই মরশুমে দেওয়া হলো সেটা কিন্তু পাইনি আমরা। প্রকৃত কাজ করেছে তারা কিন্তু পায়নি, আর যারা কাজ করেনি তারা কিন্তু পেয়েছে। এবার যখন ভোট দেবেন কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবেন? এই কৃষির ব্যাপারে, এই রাস্তাঘাট, শিক্ষার ব্যাপারে, এই যে ধরুন এই যে ছেলে মেয়ে বেকারত্বের ব্যাপারে আমরা একটু নজর দেবো। গতবার যে সাংসদ হয়েছিল, এবারে সে বিজেপির প্রার্থী আবার সুভাষ সরকার, তো তাকে 5 বছরের এলাকায় পেয়েছেন? কিছু কিছু ক্ষেত্রে পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে পাইনি। কেমন কাজ করেছে সাংসদ? মোটামুটি আমাদের এলাকায় কাজ করেছে। রাজ্য সরকারের প্রকল্পগুলো পৌঁছেছে বাড়ি বাড়ি? হ্যাঁ, কিছু কিছু পৌঁছেছে। এবার এলাকায় কে এগিয়ে আছে, তৃণমূল না বিজেপি? কার পাল্লা একটু ভারী? আমাদের এইদিকে যদি ধরেন বিজেপি এগিয়ে উন্নয়নের নিরিখে, যেহেতু আমাদের এখানে ওই রাজ্য সরকারের অনেক কিছু কাজ আমরা কিন্তু বঞ্চিত। বিশেষ ক্ষেত্রে এখানে ওই দলবাজি এইসবের বেশি প্রভাব পড়েছে। বলছি, সামনে তো ভোট, আপনারা এলাকার মানুষ কেমন আছেন? এখন ঠিক আমাদের এলাকাটা শান্ত বটে, আমাদের এখানে কোনো গণ্ডগোল হয়নি। কাজ হয়েছে এলাকায়? এলাকায় অনেক কাজ হয়েছে। রাজ্য সরকারের কাজ বেশি হয়েছে না কেন্দ্রীয় সুযোগ সুবিধা বেশি পেয়েছে? রাজ্য সরকারেরও কাজ ভালোই হচ্ছে, না হওয়া নয়। স্কুলের, কলেজে বিভিন্ন রকম বিল্ডিং হচ্ছে। আবার কেন্দ্র সরকারের তরফ থেকে ওই আপনার আগে হয়েছে, এই রিসেন্ট হয় নাই, কিন্তু 1 বছর আগে ঘর তোর সব পাইছে। আর বাঁকুড়ার হাওয়াটা এখনই ঠিক বলা যাচ্ছে না। ওই যে কুর্মী সমাজ বলে একটা আছে, ওদের থেকেও দাঁড়াচ্ছে, বামফ্রন্ট থেকেও বেশ ভালোই বোঝা যাচ্ছে। আবার বিজেপি তো আগেবারে জিতেছিল, তাহলে বিজেপিরও একটা মোটামুটি হাওয়া আছে। কি হবে এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না, এটা চতুর্মুখী লড়াই হয়ে যাচ্ছে।
তৃণমূলের এখানে জায়গাটা কীরকম? তৃণমূলের জায়গাটা মানে এখানে পঞ্চায়েতটা ধরুন বামফ্রন্ট জিতেছে, তৃণমূলের অতটা প্রভাব নাই। এই ছাতনা থানাটা তো দীর্ঘকাল বামফ্রন্টে জিততো, মাঝখানে একবার সুভাষিস ব্যাটবল জিতেছিল, তারপরেই তো আবার আরএসপি থেকে জিতেছিল, এখন বিজেপি থেকে জিতে আছে। বলা যাবে না ইলেকশনের ব্যাপার, কখন কোন দিকে হাওয়া ঘুরে। ওভারঅল বাঁকুড়ার কথা বলছি, বাঁকুড়ায় কীরকম, কে এগিয়ে কে পিছিয়ে রয়েছে? তা আপনার ধরুন ওই বাঁকুড়ার যেটা বিষ্ণুপুর সাইডটা কি এই খাতড়ার ওই দিকটাতে আছে ওদের প্রভাব। কদিন পর তো ভোট, এমনি এলাকার কি খবর আপনাদের? এলাকার ভালো, এখানে তো সব তৃণমূলের হাওয়াটা বেশি। কীরকম রাজ্যের যে প্রকল্পগুলোর কাজ সেগুলো বাড়ি বাড়ি পৌঁছেছে? হ্যাঁ, কিছু কিছু পৌঁছে, কিন্তু জলটা পৌঁছে নেই আমাদের এখানে, জল বন্ধ হয়ে আছে। খালি লাইনটা দিয়ে দিয়েছি কিন্তু জল নেই, সব বন্ধ হয়ে গেছে। বাকি এমনি পরিষেবা সব ঠিকই আছে। এবার যখন ভোট দেবেন কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবেন? আমাদের এখানে দরকার যে জল, আমাদের হসপিটালে আমাদের অবস্থা খুব খারাপ এখানে, যেটা চিকিৎসা করে তো আমরা পারি না। তারপরে স্কুল আরও ভালো করে একটু উন্নতি হোক, এটাই আমরা চাই। সাংসদ সুভাষ সরকারের পারফরমেন্স কীরকম 5 বছরে আপনারা পেয়েছেন তাকে? আমাদের 5 বছর ইধারে উনি একবারও আসেন, উনি একবার ইধারে আসেন না আমাদের এখানে দেখা করতে, আর কোনো কিছু কাজও করেন না। ভোটের আগে এসেছেন ভোট চাইতে? এখন পর্যন্ত আসেননি উনি। কতবার ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কিছু পূরণ করেছেন? সেরকম চোখে কিছু পড়ে নেই যে কিছু হয়েছে এখানে, সেরকম চোখে পড়ার মতন কোনো কাজ এখানে আমরা দেখতে পাই না। আমাদের দাবি মানে ধরুন এই আমাদের যেমন এই যে হসপিটালটা কিছু ব্যবস্থা নাই আপনার, ওই সারজুরা হসপিটালটা আপনার ধরুন ভালো পরিষেবা তো নেই আপনার। একটা বিপদ কিছু হবে আপনার, সে আমাদের ছুটতে হচ্ছে বাঁকুড়া আপনার। এই হসপিটালটা হইলে একটু আমাদের ভালো হইতো। কিন্তু সুভাষ সরকার ভোট তো পাইছে আমরা জিতেছে, কিন্তু কোনো তো হয় না, উন্নতি এদের কিছু কাজ হয় না আপনার। আর উনি তো একবারও তো আসেননি, আমাদের এইটাই সমস্যা। এই যেমন আমার যে জল আছে, এই যে আমার লাগাই দিয়ে চলে গেছে পাইপ নল। সুভাষ সরকার তো 5 বছরের মধ্যে কিছু আসেনি এখানকার, এখনো পর্যন্ত মুখটা মানে ওর দর্শন দেখতে পাওয়া যায়নি, এখন চেহারাটাও ভালো করে দেখতে পাওয়া যায়নি সুভাষ সরকারের। এটা তো সিটটা তো বিজেপিরই ছিল, পরিস্থিতি কি দাঁড়াবে কেন বলতে পারা যাচ্ছে না কিছু। অনেকে তো ক্ষোভ আছে, আর কোনো ইয়েতে তো তৃণমূলও যে করলো, তৃণমূলও তো কিছু করতে পারেনি, হসপিটালটা তো অতদিন ধরে কিছু করতে পারলো না। একটা ডাক্তার ভালো দেখে নেই, আমার তো ওইটাই পরিষেবা চাই। নদীর এই পারের লোক তো একটাই চাই যে হসপিটালটা অন্তত ঠিক করে ইয়ে করুক। ডাক্তার থাকছে না, কাকে চাইছে এমন কিছু বলা যাবে না। বিজেপিকে চেয়েছিল, এনেও ছিল বিজেপিকে, কিন্তু এখনো পর্যন্ত না, আমাদের এখানে ফ্যাক্টর কিছু নেই, রাম মন্দিরে কোনো ফ্যাক্টর নেই। বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে নিয়ে এলাকায় একটা ক্ষোভ রয়েছে তার দলের কর্মীদের একাংশের মধ্যে। অন্যদিকে ভূমিপুত্র অরূপ চক্রবর্তীকে প্রার্থী হিসাবে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। তারা বলছে এবার বাঁকুড়ায় খেলা হবে, লাল মাটিতে আসল খেলা দেখাবে বাঁকুড়াবাসী, আর তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, বাঁকুড়া। সময় হয়ে গেছে ছোট্ট বিরতি নেওয়ার। আরও একবার বিরতির পর কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক বিশ্লেষক আছেন কি বলছেন তিনি, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের হাওয়া এইবার কোন দিকে যাবে, তারপর তার অ্যানালিসিস আমরা শুনবো। কিন্তু বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম টার্গেট হটস্পট, আপনারা দেখছেন এক্সক্লুসিভলি শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। এবং আজকের আমাদের এই পর্বের অর্থাৎ এপিসোডের কিন্তু এপিসেন্টার বাঁকুড়া লোকসভা কেন্দ্র। এতক্ষণ আপনারা দেখেছেন সেখানকার মানুষজনের রিয়াকশন শুনেছেন, প্রার্থী কোন প্রার্থীর দিকে একটু টিল্টেড, সুভাষ সরকার, ডক্টর সুভাষ সরকারকে নিয়ে আপনারা কি সন্তুষ্ট, অর্থাৎ আপনার বাঁকুড়ার মানুষজন কি সন্তুষ্ট, কি চাইছেন আপনারা 2024-এ, কি পয়েন্টস আপনারা ভেবে ভোট দেবেন। এবার আমরা শুনবো রাজনৈতিক বিশ্লেষণ ভোট কাটাকাটিতে, অর্থাৎ এখানে কিন্তু জোট এবার হয়েছে, আগেরবার জোট হয়নি। বাম এর ভোট বামেই থাকবে, কিন্তু এবার যা মনে করা হচ্ছে তাতে কার ডিভিডেন্ড, সুভাষ সরকারের কি মার্জিন বাড়বে, না অরূপ চক্রবর্তী একদম কড়া চ্যালেঞ্জ ছড়ে দেবেন, নাকি নীলাঞ্জন দাশগুপ্ত এই ভোট কাটাকাটির মধ্যে অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটু হলে অ্যাডভান্টেজ হবে। কি হতে যাচ্ছে, কি বলছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, শুনুন। আজকে আমাদের আলোচনার বিষয় বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বাঁকুড়া লোকসভা কেন্দ্র যদি দেখি তাহলে দেখব যে এই আপাত রুক্ষ জেলাটিকে নিয়ে কৌতূহলের অন্ত নেই আপামর জনগণের। যদি আমরা বিগত দিন দেখি তাহলে দেখব যে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, দীর্ঘদিন নির্বাচিত হয়েছেন বাসুদেব আচারিয়ার মতন একজন ব্যক্তি,
যিনি প্রায় পাঁচবার সাংসদ হয়েছেন বাঁকুড়া থেকে, এবং বাঁকুড়ার উন্নয়নে তিনি বদ্ধপরিকর ছিলেন। বিশেষ করে রেলের যোগাযোগ ব্যবস্থায় বাসুদেব আচারিয়ার একটা যুগান্তকারী ভূমিকা ছিল বা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু এতৎ সত্ত্বেও সে বাসুদেব আচারিয়া কিন্তু পরাজিত হয়েছেন তদানীন্তন সময়ে অভিনেত্রী মুনমুন সেনের কাছে। বলা যেতে পারে একটা বামফ্রন্টের গড় ছিল বাঁকুড়া শহর, কিন্তু বাঁকুড়ার কাছ থেকে আস্তে 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 এই বামফ্রন্টের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। বাঁকুড়ার লোকসভার মধ্যে যে সর্বাধিক যে সমস্যাটা ছিল বা এখনও যেটা আছে, সেইটি হচ্ছে পানীয় জলের সমস্যা। এবং যখন অধুনা প্রয়াত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যখন 2019 সালে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং তিনি পরাজিত হয়েছিলেন, এবং তার প্রধান স্লোগানই ছিল যে বাঁকুড়া শহরে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি পানীয় জলের সমস্যার সমাধান করব। এবং এই আমরা যদি দেখি তাহলে দেখব যে বাঁকুড়া শহরের মধ্যে কিন্তু একটা মাওবাদীর প্রভাবিত বিস্তীর্ণ ক্ষেত্র আছে। কাজে একদিকে যেমন সমতলের মানুষের বসবাস করা মানুষের প্রাধান্য, আরেকদিকে উপদ্রুত এলাকায় যারা বসবাস করে সেই মাওবাদীদেরও কিন্তু প্রাধান্য এই বাঁকুড়া শহরের মধ্যে আছে। আরেকটা সমস্যা হচ্ছে, মূল যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে যে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর ম্যাক্সিমাম অংশ বা বৃহৎ অংশ বাঁকুড়া শহরে আছে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে আদিবাসী সম্প্রদায়। এই আদিবাসী সম্প্রদায়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নানান প্রকল্প চালু করেছেন। সুব্রত মুখোপাধ্যায় যখন মনোনয়ন পেলেন তখন তিনি বললেন যে আমার প্রধান কাজ হবে বাঁকুড়া শহরে পানীয় জলের সমস্যার সমাধান করা। কিন্তু তবুও সুব্রত মুখোপাধ্যায় নির্বাচিত হলেন না। সুব্রত মুখোপাধ্যায়ের কাছ থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র মুখ ফিরিয়ে নিয়েছিল। তাহলে কোথাও কি কেন্দ্রের শাসক দলের থেকে যিনি নির্বাচিত প্রার্থী বা নির্বাচিত সাংসদ, তিনি কি প্রচারে বেশি মাত্রায় এগিয়ে নিয়ে গেছেন? যারা সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন তারাও কিন্তু উন্নয়নের ছোঁয়া কিন্তু পেয়েছেন, কিন্তু তবুও তারা শাসক দলের কাছ থেকে মুখ ফিরিয়েছেন। এখন 2024 সালে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে বাঁকুড়া শহর পিছিয়ে পড়া জেলা, অনুন্নত জেলা, সেখানে নানান রকম সমস্যা আছে। সমস্যার সমাধানে অনেকেই এগিয়ে এসছেন যেমন বিগত বামফ্রন্ট সরকারের যারা নির্বাচিত সাংসদ, আমি আগেই বললাম বাসুদেব আচারিয়া, তিনি সাংসদ ছিলেন না, কিন্তু তবুও তিনি রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান যখন ছিলেন তখন তিনি এই রেলপথ, বাঁকুড়া শহরের রেলপথের উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা সর্বাধিক। তার মৃত্যুর আগেও তিনি কেন্দ্রের কাছে দরবার করেছেন এবং যাতে বাঁকুড়া শহরের রেলপথের সম্প্রসারণ করা যায়। বাঁকুড়া মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ হসপিটাল বর্তমান শাসক দল কিন্তু আরও উন্নয়ন করেছে, সম্প্রসারণ করেছে। সেখানে গেলে গ্রামীণ এলাকার মানুষ সঙ্গে সঙ্গে আউটডোরে চিকিৎসা পায়। এইগুলো কি আগামী দিনে ভোটে একটা প্রভাব ফেলবে? সুতরাং বলা যেতে পারে যে নেক টু নেক ফাইট হবে। যিনি নির্বাচিত সাংসদ তিনিও যেমন উন্নয়ন করেছেন, আবার যারা পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকারের প্রতিনিধি তারাও কিন্তু বিধানসভা থেকে যারা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা লোকসভায় কিন্তু একটা প্রভাব ফেলতেই পারে। আরেকদিকে জনগণের নানান প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকার করেছেন সেটাও কিন্তু লোকসভায় একটা প্রভাব ফেলতে পারে। আদিবাসী সম্প্রদায়ের ভোট কিন্তু গতবার লোকসভায় একটা বড় অংশের ভোট গেছিল এখন যিনি বর্তমান সাংসদ তার ঝুলিতে, বা বলা যেতে পারে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে। কিন্তু বর্তমান সময়ে সেই আদিবাসী ভোট যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন তার দিকে যাবে, এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। কাজেই যিনি বর্তমান সাংসদ আছেন তাকে যে নেক টু নেক ফাইট করতে হবে বা সমস্ত রাজনৈতিক দলকে যে নেক টু নেক ফাইট করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এই উন্নয়নগুলি কিভাবে ভোট বাক্সে প্রতিফলিত হয় তার সেগুলি আমরা দেখি। ধন্যবাদ, নমস্কার। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের টার্গেট হটস্পটে খুব ইন্টারেস্টিং জায়গা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। সেখানকার মানুষজনদের রিয়াকশন আপনারা শুনলেন এবং তাদের চাওয়া না পাওয়া ক্ষোভ
তাদের এমপি, এক্সিস্টিং এমপি সুভাষ সরকার, ডক্টর সুভাষ সরকার বিজেপির, তাকে নিয়ে তারা কি ভাবছেন, অর্থাৎ 5 বছরে তার মূল্যায়ন, তাকে কতটা দেখা গেছে এলাকায় থেকে শুরু করে তার কাজের খতিয়ানও কিন্তু সেখানকার মানুষজন, আমাদের প্রতিনিধি যিনি গেছিলেন তাকে কিন্তু তারা দিয়েছেন। এরপর কি ছোট একটা বিরতি নেব, বিরতির পর যখন ফিরে আসব সেখানকার এলাকার মানুষজন কি ভেবে ভোট দেবেন এবং তার সঙ্গে আরও অনেক তথ্য, অনেক ডেটা থাকবে। কোথাও যাবেন না, দেখতে থাকুন। বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। কি রান্নাও নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। কেমন লাগলো বাবা? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এইবার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যারা করছেন, যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং জোটের, খুব ইন্টারেস্টিংলি বিজেপি কিন্তু ডক্টর সুভাষ সরকারের ওপরেই ভরসা রেখেছেন। তিনিই প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024-এ। তার সঙ্গে তাকে চ্যালেঞ্জ জানাবেন তৃণমূলের অরূপ চক্রবর্তী এবং জোট প্রার্থী হয়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত। আমরা যদি একটু 2019-এর দিকে চোখ রাখি, যা ডেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, 2019-এ বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার 6,75,319টি ভোট পেয়েছিলেন, যেটা প্রায় 50%, 49.2%। সুব্রত মুখার্জি, প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখার্জি 2019-এ তৃণমূলের প্রার্থী ছিলেন। তিনি পেয়েছিলেন 5,986টি ভোট, 5,986, 36.5%। অনেকটা ডিফারেন্স, প্রায় 14% ডিফারেন্ট। সিপিএমের প্রার্থী ছিলেন অমিয় পাত্র, জোট হয়নি 2019-এ। তিনি পেয়েছিলেন 1,282টি ভোট, 7% মতো। কংগ্রেসের দীপক কুমার সাঁতরা, তিনি পেয়েছিলেন মাত্র 20,472টি ভোট, 3.5%, মানে 3.5%। টোটাল ভোট 2019-এ হয়েছিল 1,74,333, 83.25%। এবং ডক্টর সুভাষ সরকার জিতেছিলেন, যে মার্জিনটা আপনাকে বললাম 1,74,333 আউট অফ 13,72,645টি ভোটের মধ্যে। তো বুঝতেই পাচ্ছেন, কেক ওয়াক বলেছিলাম আমি, কেক ওয়াক ভিক্টরি, মানে খুব সহজেই তিনি জিতেছিলেন। 1,75,000 প্রায় মার্জিন ছিল। এইবার 2024-এ কি হবে? তিনি দাঁড়িয়েছেন, অরূপ চক্রবর্তী কিন্তু খুব টাফ কন্টেস্ট করছেন, খুব প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। রামের ভোট কিন্তু এবার বামের ভোট কিন্তু রামে আসবে না, রামের ভোটই রাম পাবে, আপনারা বলেছেন, সেখানকার মানুষজন বলেছেন। তাহলে এবার কি ইকুয়েশন দাঁড়াচ্ছে? আমাদের সবার কিন্তু সেদিকে চোখ থাকবে। এখন দেখবার বিষয় আপনারা কে ডিসাইড করেন। 4 তারিখেই বাঁকুড়ার শেষ হাসি কে হাসবে আমরা দেখতে পাবো, কিন্তু লড়াইটা কিন্তু অ্যাজ পার ডেটা খুব ইন্টারেস্টিং। টার্গেট হটস্পটে কিন্তু আজ বাঁকুড়া নিয়েই আমরা পোস্টমর্টম করলাম, অন্যান্য এপিসোডের মতো একদম বিশ্লেষণ করলাম, একদম পয়েন্ট ওয়াইজ বিশ্লেষণ করলাম। রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ আপনারা শুনেছেন, সেখানকার মানুষজনদের সঙ্গে আমাদের প্রতিনিধির রিয়াকশন শুনেছেন, এবং সবটাই এইবার 2024-এ কী কী পয়েন্টস আপনারা ভাববেন, সেখানকার মানুষজন ভাববেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগে, সবটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি। আমাদের টার্গেট হটস্পটে বাঁকুড়া নিয়ে মানুষজন কি বলছেন আমরা তো জানবো 4 জুন। কিন্তু এই নির্বাচনী স্পেশাল প্রোগ্রাম ট্রাইব টিভি বাংলার টার্গেট হটস্পট 42টি লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি ঠিক এইভাবেই প্রত্যেকটি এপিসোড আপনারা দেখছেন, আমরা যাচ্ছি
আপনাদের মানুষজন অর্থাৎ আপনাদের সাথে আমরা কথা বলছি, আমাদের প্রতিনিধিরা কথা বলছেন, আপনাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করছি, বলবার চেষ্টা করছি, জানাবার চেষ্টা করছি সবাইকে। এবং আগামী 5 বছর কি চাইছেন আপনারা, আপনাদের মনে কি চলছে, এক্সিস্টিং প্রার্থী যিনি আছেন, এমপি যিনি আছেন, তাকে নিয়ে কি আপনারা খুশি, তার মূল্যায়ন, তার রিপোর্ট কার্ডও কিন্তু আপনারা আপনাদের সামনে তুলে ধরছি। এইভাবেই টার্গেট হটস্পট এগিয়ে চলবে এবং আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্রে যাব, পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের একদম সবকটাই আমরা চেষ্টা করব কভার করে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা জানতে পারেন যে আপনার এলাকার কি অসুবিধা আপনারা ফেস করেছেন, যাতে ফেস করতে না হয় আগামী 5 বছর। আজকে এই পর্ব এ পর্যন্তই। টার্গেট হটস্পটে আবার আমরা ফিরে আসব অন্য কোনো লোকসভায়, অন্য কোনো কেন্দ্রে গিয়ে ঠিক এইভাবেই সেখানকার মানুষজনদের নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।